নমস্কার। না দ্য কসমিক সাউন্ডের এই শিবরাত্রি স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে শিবতত্ত্ব নিয়ে আলোচনা করতে আমার স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর শ্রাবণিকা বর্ধন নন্দী, যিনি বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে কর্মরত এবং তার পাশাপাশি তিনি একজন আধ্যাত্মিক গুরুও বটে। আজকে আমরা আলোচনা করব তার সঙ্গে এবং শিবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে কিছুটা জ্ঞান আহরণ করার চেষ্টা করব। দ্য কসমিক সাউন্ডের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, এবং সিদ্ধার্থকে সবসময় আমি একটু অন্য চোখে দেখি এবং ভাবি যে খুব ডিপ একটা ছেলে, যে কিনা অনেক কিছু ফিল করে ভেতর থেকে। তো ওর কাছ থেকে ডাক পেয়েছি, এটাও আমার মনে করি ভীষণ বড় একটা পাওনা, কারণ সবার সাথে তো সব কিছু আলোচনা করা যায় না, সিদ্ধার্থর সাথে বলা যায়। তো সিদ্ধার্থ স্টুডিওতে এসছে, এটাও আমার কাছে একটা বিশাল, এটা আমার পরম সৌভাগ্য। বিকজ 2012 থেকে আমার যখন এই আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু, তোমার হাত ধরেই আমার যাত্রা শুরু, আমার তখন এই সব জিনিসপত্রের প্রতি খুব বেশি একটা বিশ্বাস ছিল না। আমার ভক্তি ছিল মনের মধ্যে, কিন্তু কখনোই বিশ্বাস ছিল না। কিন্তু এই যে তুমি সবসময় বলো না যে মিরাকেল হয় লাইফে, সেই এনার্জির সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। তো এই জিনিসগুলো যখন আস্তে আস্তে তোমার মাধ্যমে যখন জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং তারপরে যখন আরও এগুলোর গভীরে যেতে পেরেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা পডকাস্ট আমি যখন তোমাকে আবার আমন্ত্রণ করে আনতে পেরেছি, এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ। আজকে মহাশিবরাত্রি স্পেশাল আমাদের এপিসোড। তো আজকে আমার খুব ভালো লাগছে যে আমরা শিবতত্ত্ব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। তো শিবতত্ত্ব বা শিবের মাহাত্ম্যটা কি? দেখো, শিব, দেখ আমি তুই করেই বলছি। একদম একদম। তো দেখ, শিবকে নিয়ে যদি ডিপলি চিন্তা করি, এক ব্যাপার, সেটা নিরাকার, টোটালি নিরাকার ব্যাপার। আর সাকার রূপে চিন্তা করলে, যেটা আমরা সাধারণত দেখে থাকি শিবলিঙ্গ, শিবের মূর্তি, সেটাই দেখে থাকি। কিন্তু শিব তত্ত্ব মানে হচ্ছে বিশাল একটা দুনিয়া, যেটা সাধনা না করলে বা মেডিটেশনের যদি ভেতরে আমরা না যাই, শিব তত্ত্বকে ধরা খুব একটা সাধারণ কথা না। কারণ শিব কোনো ব্যক্তি নন, তিনি টোটালি আমাদের সুপ্রিম এনার্জি, যার থেকে বলা হয় আমাদের সোর্স, যেটা আমাদের লাইফ সোর্স ফ্রম শিব। তো সেখান থেকে আমাদের উৎপত্তি, সেখানে আমাদের বিলীন বলা হয়। তো শিব মানে হচ্ছে সেই সুপ্রিম পাওয়ার, যেই পাওয়ার আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, যার আনাচে কানাচে, যেটা ফিজিক্সের ভাষায় যেটা বলা হচ্ছে যে এনার্জি বা কোয়ান্টাম এনার্জি যেটা বলা হয়, সেটা যেমন প্রত্যেকটা সেলে সেলে বসা, তো শিব প্রত্যেকটা সেলে সেলে বসা। সেই এনার্জি থেকেই আমাদের সৃষ্টি, আবার এই এনার্জিতেই আমরা মিশে যাব। তারই একটা ছোট্ট ক্ষুদ্র অংশ আমরা, তার এনার্জির একটা ছোট্ট পার্ট আমরা নিয়ে বসে আছি। বলা হয় না যে আত্মা পরমাত্মা, তিনি যদি পরমাত্মা হন, সুপ্রিম পাওয়ার হন, আমরা তারই একটা জেরক্স, ছোট্ট একটা কপি, আমরাও সেটারই। তাহলে এই যে শিবতত্ত্ব, আমরা যখন শিবরাত্রি নিয়ে আলোচনা করি, শিবরাত্রি, এখানে রাত্রি শব্দটা চলে আসে। তো এবার আমার প্রশ্ন তোমার কাছে যে রাত্রিবেলাতেই ব্যাপারটা কেন, এবং এটা নিয়ে গল্পটা কি? দেখ, রাত্রি কথাটা খুব সুন্দর এখানে অ্যাড করা হয়েছে, খুব সুন্দর অ্যাড করা হয়েছে। রাত্রি কথাটার সাথে কিন্তু লুকিয়ে থাকে বিশ্রাম। হ্যাঁ, রাত্রিবেলা আমরা সারাদিন যত কাজই করি, রাত্রি কয়েকটা ঘন্টা আমাদের ঘুমোতে হয়, বিশ্রাম নিতে হয়। এটাই আমাদের লাইফ এনার্জি, পরের দিন আবার ঠিক মতো কাজ আরম্ভ করার। তো শিবরাত্রি, শিব মানে হচ্ছে তাকে পাওয়ার জন্য। সে কখন, শিবরাত্রির কথাটার মাহাত্ম্যটা আরো সুন্দর, যখন পিওর একটা মাইন্ড এবং পিওর হার্ট যখন একসাথে ইউনাইটেড হতে পারে, দ্যাট মিন্স মিক্স হয়ে ডিপে যেতে পারে, পিওর হার্ট উইথ পিওর মাইন্ড, তখনই আমাদের শিবতত্ত্ব অনুভূতি হয়, ফিলিংস হয়, এবং তখন আমরা টোটালি বিশ্রামে থাকি। দিস ইজ শিবরাত্রি। তাহলে এই যে মানে ধরো রাতের বেলার যেই প্রসেসটা,
বেসিক্যালি রাত্রি জাগরণের কথা বলা হয়, এবং এই যে রিচুয়ালসটা পালনও করা হয় রাত্রিবেলা, বলা হয় যে শিবের মাথায় জল ঢালা বা অন্যান্য যা যা রিচুয়ালস হয় আর কি, এগুলো মানে কিরকম ভাবে করলে পরে আমি সেই শিবতত্ত্বটাকে আমার নিজের মধ্যে নিয়ে আসতে পারবো? দেখ, শিবরাত্রি রাত্রি জাগার মধ্যে এই একটাই কারণ, তিথির একটা মাহাত্ম্য আছে। সেই ফাল্গুন মাসের যে চতুর্দশী, কৃষ্ণ চতুর্দশীটা ধরা হয়, এটা এই সময় আমাদের পৃথিবীর একটা বিশাল একটা পাওয়ার আমাদের উপর প্লে করে। আচ্ছা। হ্যাঁ, তখন এবং প্রহরে প্রহরে তাকে স্নান করানো হয়। প্রত্যেকটা প্রহরে একটা ভালো একটা গুড ভাইব্রেশন তখন পৃথিবীতে ল্যান্ড করে। তো দ্যাট মোমেন্ট আমি যদি আমার পিওর মাইন্ড এবং পিওর হার্ট নিয়ে আমি পূজা করতে থাকি, তো আমার শিবরাত্রি পালনটা কি হচ্ছে, পুরো রাত্রি ধরে স্টেপ বাই স্টেপ ওই পুরো ভাইব্রেশনটাকে আমি ক্যাচ করছি। তারপরে সঙ্গে সঙ্গে আমার পূজাটা হওয়ার সাথে সাথে আমি শান্ত হচ্ছি এবং শিব তত্ত্বটাকে আমি পুরো রাত্রিতে অনেকটা ডিপলি ফিল করতে পারছি। এটার জন্যই মানা হয়, আর কিছুই না। তো বেসিক্যালি মানে তোমাদের এখানে যে আমরা যেরকম ভাবে দেখছি আর কি, যে বিভিন্ন রকম মেডিটেশনের প্রসেস থাকে, বিভিন্ন ধরনের চ্যান্টিং থাকে, তো আজকালকার দিনে আমরা যে রিচুয়ালস গুলো পালন করা হয়, এগুলোর কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে, বা এই যে মেডিটেশন আমরা করছি, চ্যান্টিং করছি, এগুলির কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে? চ্যান্টিং মেডিটেশনের তো ডাইরেক্ট এফেক্ট আমাদের বডিতে হচ্ছে, একদম ডাইরেক্ট। এভরি অ্যান্ড ইজ সেলফ ভাইব্রেটেড বাই দিস চ্যান্টিং অ্যান্ড মেডিটেশন। এটার কোনো আর দ্বিতীয় কোনো রাস্তাই নেই। তোমার বডিতে যদি তুমি ফিল করতে চাও, চ্যান্টিং মাস্ট অ্যান্ড ডিপ মেডিটেশন মাস্ট। শুধু ওম নমঃ শিবায়, এই যে তিনটা ওয়ার্ড যদি কেউ খুব ডিপলি 108 টাইমস ফিল করতে পারে, সে অনেক ডিপে চলে যাবে, অনেক ভেতরে চলে যাবে। আমি জাস্ট এই জায়গায় একটু বলছি, নম কথাটাকে যদি আমি উল্টে দিই, কি হয়? মন। মানে মন যখন শিবের সাথে মিলে যায়, তখনই আমাদের শিব তত্ত্ব প্রাপ্তি হয়। ঠিক আছে? অতএব প্রত্যেকটা চ্যান্টিংয়ের বিশাল পাওয়ার। ওম, এই যে ত্রম্বকম যে চ্যান্টিংটা আছে, যে মন্ত্রটা আছে, ওইটার সাথে আমাদের বডির প্রত্যেকটা পার্ট ভাইব্রেটেড হচ্ছে, একদম টের পাওয়া যায় একদম। যদি কেউ মেডিটেশন করে থাকে সেই ফিল করবে। এটা সাধারণ লোক এখন বলতে পারে, হ্যাঁ ম্যাডাম বলেছে, দেখি তো ওম নমঃ শিবায় করে ফিল হচ্ছে। নেভার, এটা হবে না। এর জন্য আগে সাধনা দরকার। আমাকে তার ভেতরে ঢুকতে হবে। আমাকে আগের থেকে ছোট 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 মেডিটেশন করতে করতে আমার ভেতরের মাইন্ড, আমার ভেতরের হার্ট এবং পুরো ইনার জার্নিটাকে, পুরো রাস্তাটাকে পরিষ্কার করতে হবে। তারপরে এই ফিলিংসগুলো খুব ভালো হবে। কেউ যদি ধরো প্রথম স্টেজে থাকে, মানে ধরো যার মেডিটেশন করতে চাইছে কিন্তু সে হয়তো কানেক্ট করতে পারছে না, তো তখন তাকে তুমি কি অ্যাডভাইস দেবে, বা কিভাবে তার তাকে কোনো গুরু বা কোনো ইনস্ট্রাক্টরের কাছে যেতেই হবে, যেতে মেডিটেশন তাকে ওই। অনেকে আছে ইউটিউব দেখে করে ফেলছে, বলছে এটাতে বেশি কিছু হয় না, আমরা ধূত মেডিটেশন করে কিচ্ছু হয় না। এটার জন্য একজনের সামনে যেতে হয়, কারণ যার সামনে যাবে তার একটা সাধনার একটা পাওয়ার থাকে। সেই পাওয়ারটাতে যখন সে গিয়ে বসবে, অটোমেটিক্যালি তার অরা ক্লিন হবে। অরা একটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আমাদের সবার চারিদিকে আছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি কারোর ক্লিয়ার না থাকে, তার সহজে মেডিটেশন হবে না। আচ্ছা, হবে না। কারণ এই অরা যদি কার ব্রেক থাকে, মানে দ্যাট মিনস বা খুব থিন থাকে, তার পক্ষে কি হবে, মন খুব চঞ্চল থাকবে। তাকে যতই সে মেডিটেশন, আমার মন ডাক্তার বলেছে মেডিটেশন, যেমন কিছুদিন আগে আমার এক কলিগ বলছিল যে তাকে ডাক্তার মেডিসিন দিয়েছে, সঙ্গে মেডিটেশন দিয়েছে। আচ্ছা, বলছে আপনি মেডিটেশন করুন, নালে আপনি এই ডিজিজ থেকে বেরোবেন না। তো ও তো জীবনে মেডিটেশনই করে না, আমাকে ধরেছে, ম্যাডাম আপনার কাছে আমি আসতে পারো। এটা তো একদিনের ব্যাপার না, স্লোলি স্টেডিলি এগোতে হয়, ধৈর্য ধরে পেশেন্স নিয়ে এগোতে হয়। যদি পারো খুব ভালো। তো প্রথম স্টেপেই কেউ যে একেবারে, যেমন একটা যখন আমরা দোতলায় উঠতে যাই, সিঁড়ি যেমন এক স্টেপ করে উঠতে হয়, সেম ওয়েতে এক স্টেপ করে এগোতে হবে। কেউ একবারই লাফ দিয়ে ছাদে উঠতে পারবে না, ধৈর্য থাকতে হবে। এই ধৈর্য বজায় রাখার জন্য যে মেডিটেশন প্রসেসটা, অনেকে হচ্ছে যে দিকভ্রষ্ট হয়ে যায়। মানে ধরো প্রথমে শুরু করলো এবং তারপর ধরো বেশ, মানে আমাদের ইয়ং জেনারেশন তো একটু চঞ্চল, যেটা তুমি এখন বললে আর কি, যে ওরা খুব অল্প পরিশ্রমে একটা বড় রেজাল্ট পেতে চায় আর কি। তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও, যে এটাকে কিভাবে?
হ্যান্ডেল করা উচিত? দেখো, দিনে 24 আওয়ার্সে যদি তুমি 30 মিনিটস নিজের জন্য না দিতে পারো, তাহলে তো তুমি ভুগবেই। তোমার ডিপ্রেশন তোমাকে গ্রাস করবে। অনলি 30 মিনিটস বলছি, ফর ইউ। এটা আর কারোর জন্য না। 23.5 আওয়ার্স ফর ইউ, ফর আদার্স, ফর সোসাইটি, ফর ফ্যামিলি। অনলি 30 মিনিটস ফর ইউ। এটা তোমাকে বাছাই করতেই হবে যদি বাঁচতে চাও, উইদাউট মেডিসিন এবং উইদাউট ডিপ্রেশন। যদি তুমি বাঁচতে চাও, তোমাকে করতেই হবে। 30 মিনিটস তোমাকে দিতে হবে, সেই ইয়াং জেনারেশনে হোক বা ওল্ড জেনারেশনে হোক। আমি জেনারেশনের কথা বলছি না, সবাই কিন্তু আমরা পঞ্চভূতের শরীর। আমাদের একটা বাচ্চাও পঞ্চভূতের শরীর, 5 এলিমেন্টস দিয়ে বডি। একটা বৃদ্ধ লোকেরও সেম, আর কিছুই না, কিন্তু সবটাই 5 এলিমেন্টসের খেলা চলছে। তো সেই 5 এলিমেন্টসের যখনই ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তখনই আমাদের ডিপ্রেশন, আমাদের বিভিন্ন ডিজিজ, বিভিন্ন রকম প্রবলেম, কিচ্ছু ভালো লাগে না, হতাশা, চারিদিকে যে হতাশা হতাশা। আমি এক এক সময় বসে বসে ভাবি যে মানুষ তো শুধুমাত্র এই 5 এলিমেন্টসের ডিসব্যালেন্সের জন্য ভুগছে, আর কিছু না। কিন্তু এই 5 এলিমেন্টসকে তোমার ব্যালেন্স করতে তোমাকে টাইম দিতেই হবে, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে যে অরা ক্লিনিং এর ব্যাপারটা বা এই যে অরার ব্যাপারটা, তো অরাটা বেসিক্যালি মানে নষ্ট থাকে কি, মানে কি জন্য, মানে কি কি কারণের জন্য ওটা মানে অরা ডিস্টার্ব হয়? এই কারণে তোমার লাইফস্টাইল কিরকম, তোমার লাইফস্টাইল, তুমি কি খাচ্ছ, কোথায় খাচ্ছ, কোথায় বসছো, কার সাথে উঠছো, কার সাথে বসছো, তার উপরে নির্ভর করছে। তুমি কি করছো, তোমার চাহিদা কি, কি ধরনের চাহিদা তোমার। খালি আরো চাই আরো চাই, আর নেগেটিভ থিঙ্কিং, মানুষের এখন আর ভালো লাগে না, এই সব সারাক্ষণ খালি না না, এই দূর কি দূর দূর, এইগুলি সব হচ্ছে নেগেটিভ আওয়াজ। নেগেটিভিটি যত তোমাকে গ্রাস করবে, ততই ওরা ডিস্টার্বড হবে, ওরা ততই তোমাকে, তোমার এটা স্কুইজ হয়ে যাবে। আচ্ছা। আর যত তুমি স্বার্থপরতার গণ্ডি, মেইন একটা, যেটা আমি আমার সাধন পথে প্রথমে শুরু করেছিলাম, কিছুই ছিল না, আমি সেরকম সাধনা সেরকমই ছিল না। স্টার্ট যখন করেছি, ফার্স্ট কিন্তু আমি মেইন পাওয়ার দিয়েছিলাম আমি সেবাতে। মেইন টাইমটা সেবা। কোনখানে কার কি দরকার, বস্তিতে গিয়ে গিয়ে ঘুরতাম। অনেক সময় একা একাও ঘুরেছি, কেউ ছিল না আমার সাথে তখন। এখন তো আমার সাথে হাজার হাজার লোক ঘুরছে, তখন আমার সাথে কেউ ছিল না, এমনও গেছে। তখন আমার চাকরি করতাম না, ওই সময় ঘুরে ঘুরতাম, ঘুরে ঘুরে দেখতাম কার দরকার, আমাকে যা কি দরকার বাস তার পাশে দাঁড়িয়ে দিতাম। তো এই করতে করতে সেবাটাকে, মানে অন্যের জন্য কিছু করার মানসিকতাটা খুব দরকার। জীবনে যদি সুখ কেউ যদি পেতে চায়, তার বা ডিপ্রেশন থেকে বেরোতে চায়, মেডিসিন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে। মেডিসিন জাস্ট তোমার বডি সিস্টেমটাকে ধরবে, মাইন্ডকে কে ধরবে, মাইন্ডকে কে ধরবে। সবাই বডির জন্য আমরা হাজার হাজার টাকা ঢালি, হাজার হাজার টাকা ঢালি। আজকে মেডিসিন দরকার, 10,000 টাকার মেডিসিন কিন্তু মানুষের পিছপা হয় না। কিন্তু যদি বলি যে একটা মনের উপর একটা প্রোগ্রাম হচ্ছে, জাস্ট 5,000 জমা দাও, দিয়ে করো, এটা খুব ভালো, ওরে বাবার সেটা না। মনের ফুড কি দরকার এটা মানুষ দেখে না। মানুষ বডির ফুডের জন্য সবাই দৌড়চ্ছে, শুধু বডির ফুড, বডি কি খাবো, কি করব, কোনটা খেতে ভালোবাসি, কি করছি, এইটা না এটা সেটা, বা কোন ড্রেস পরবো, এও তো সব বডির জন্য। মাইন্ড কি পাচ্ছে? আচ্ছা ম্যাডাম, এই জায়গাটায় আমার একটা ভীষণ, হয়তো প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কিন্তু আমি এই প্রশ্নটা তাও জিজ্ঞেস করতে চাই, বিকজ আমরা যখন ধরো কোনো একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশনে যাই, বা ধরো ওইখানে কোনো একটা নতুন কিছু একটা শিখতে যাচ্ছি, কোনো একটা কোর্স করতে যাচ্ছি, তো আমাদেরকে একটা অ্যামাউন্ট দিতে লাগে। বা ধরো এই প্রসেসটাই আমরা যখন আমাদের কোনো একটা দৈনন্দিন জীবনে, ধরো একটা সিনেমা দেখতে গেলাম বা একটা ড্রেস কিনলাম, তখন কিন্তু ওটার জন্য কোনো জ্বলন বা মনের মধ্যে হয় না যে বা এতগুলো টাকা দিচ্ছি, এটা হয় না। কিন্তু আমরা যখন কোনো একটা স্পিরিচুয়াল জায়গাতে যাচ্ছি, যখন কোনো একটা শিখতে যাচ্ছি, মনে হয় এ তো ব্যবসা করছে, এ তো আমার থেকে এত টাকা নিয়ে নিচ্ছে। তুমি যে কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশনের কথাই বলো, হ্যাঁ, অনেকটা কমার্শিয়ালাইজেশনের একটা ব্যাপার চলছে। এই জিনিসটার জন্য তুমি ব্যাপারটাকে কিভাবে দেখো এবং তুমি কি বার্তা দিতে চাও? দেখ, আমি এতদিন ধরে তো এই লাইনে আছি, আজকে তো বহুদিন ধরে। তো আমার মতে কি জানিস তো, আমার মতে পয়সা দিয়েই যেমন কিনে নেওয়া হয়, কিনে নেওয়া দরকার। যখন আমরা কোনো মূল্য দিয়ে কোনো জিনিসটা ঘরে আনি না, সেটার মূল্য দিই।
যখন ফ্রি অফ কস্ট যখন কোনো কিছু হাতে আসে, ও এটা রাখ, ওই রকম ভাবে রাখি। বা জাস্ট একটা ফিল কর, তুই 500 টাকার শার্টটাকে বেশি মূল্য দিবি নাকি যেটা 5,000 টাকা দিয়ে কিনেছিস ওইটাকে মূল্য দিবি বেশি? 500 টাকারটা দিবি, এসে ছুঁড়ে অফিস থেকে ছুঁড়ে ফেলে দিবি। কিন্তু 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে কিনা, এটাকে যত্ন টত্ন করে সুন্দর করে রাখবি। অতএব মূল্যের সাথে আমাদের সাইকোলজি ভীষণভাবে জড়িত। যখন কোথাও আমরা পয়সা দিয়ে সেটাকে কাজ করি, তখন সেটাকে আমি 100% মনোযোগ দিই, মনের যোগে করি। আর যখন ফ্রিতে করি না, আর পাইলে পাইলাম, না পাইলে নাই, ছাড়ো, হ্যাঁ কি ফ্রিতেই তো। তাহলে এইবার এই জায়গাটা থেকে একটা প্রশ্ন উঠে আসে, তাহলে কি ভগবানের যে জিনিসগুলি মানে অর্জন করা, এগুলো শুধুমাত্র বড় লোকদের জন্য? মানে হয়তো গরিব কোনো একটা মধ্যবিত্ত ঘরের লোকের কাছে হয়তো ওই টাকাটা নাই দেওয়ার মতন, হ্যাঁ, কারণ কি ধরো বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে অনেক বড় বড় অ্যামাউন্ট হয়তো নেয় অনেক সময়। এমনও দেখা যায় যে আজকাল যখন আমরা মন্দিরে যাই, ভিআইপি দর্শন থাকে, হ্যাঁ, জেনারেল একটা দর্শন থাকে। জেনারেল লাইনে ধরো বিশাল ভিড়, আর ভিআইপি লাইনে হয়তো তুমি 1,000 টাকা 5,000 টাকা দিলে একদম 5-10 মিনিটের মধ্যে হয়ে যায় ব্যাপারগুলো। তো এই জিনিসটা কিভাবে, মানে এটা নিয়ে একটা খুব বিতর্ক কাজ করে যে ভগবান কি তাহলে শুধুমাত্র বড় লোকদের জন্য? আচ্ছা, আমি তাহলে আরেকটু ডিপে যাই। একদম আরেকটু ডিপে যাই। দেখ, একটা কথা তো আমরা বুঝতেই হবে, নিশ্চয়ই বড় লোক আর কে গরিব তার ভগবানের কাছে, তাহলে ভগবানের কাছে যদি এটা ডিফারেন্স থাকতো, সূর্য উঠে তাহলে বড় লোকের ঘরে ঢুকতো, গরিবের ঘরে ঢুকতো না, গরিবের ঘরে ঢুকতো না। অর্থাৎ নেচার সেটাকে কোনোদিনই সাপোর্ট করে না, নেচার কোনোদিনই সাপোর্ট করে না। কিন্তু যেহেতু কারোর পয়সা থাকে, ওই যেমন ভিআইপি লাইন বা অমুকটা বলছি, বা টাকা দিলেও অমুক কোর্স করতে পারবো, নয়তো পারবো না, এখানে একটা কর্মাও তো একটা ব্যাপার আছে, কর্ম একটা ব্যাপার আছে। আমি এখানে বলছি সেটা যে কিছুদিন আগে আমি একটা ছেলেকে, একটা ছেলেকে পাস্ট লাইফ রিগ্রেশন করেছি, পিএলআর করিয়েছি। তো ছেলেটা এখন বর্তমানে খুব পয়সাওয়ালা ঘরের ছেলে। আচ্ছা। তো আমি যেহেতু নলেজ সেশন নিয়ে সবসময় থাকি, সবাইকে নলেজ এগুলিকে আমি ডিস্ট্রিবিউট করি, তো আমি সবসময় বলি যে দান করো, দান করলেই নিজের কর্ম নিজে করছো। হ্যাঁ, আগামী জন্মে অন্তত তোমাকে কিছু গরিবের ঘরে জন্মাতে হবে না। তো ভাবো না কেন যে একই ডেটে একই বার্থডে 5 জনের 5 রকম ভাগ্য হচ্ছে, কেন? হোয়াট ইজ দ্য রিজন? কর্মা। যার যার, কেউ হয়তো বা আম্বানির ঘরে জন্মাচ্ছে, কেউ হয়তো বা বস্তির ঘরে জন্মাচ্ছে, একই ডেট অফ বার্থ। তো কেন হচ্ছে? তো এইগুলির পেছনে তো কারণ আছে না? তো ওই ছেলেটাকে আমি তো এতদিন তো বলে গেছি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি সেটাকে ফেস করা, এটা তো হয়নি আমার পক্ষেও। আমি ওই ছেলেটাকে পাস্ট লাইফ করাতে করাতে, আমি যেহেতু একটা পয়সাওয়ালা ঘরের ছেলে, আমি ছেলেটাকে জিজ্ঞেস করছি যে তোমার লাইফস্টাইলটা একটু দেখো তো, তোমার এই লাইফে তোমার লাইফস্টাইলটা একটু দেখো, তুমি কি ধরনের ছিলে, কি ধরনের মানসিকতা, আগের জন্মের মানে জাস্ট এই লাইফটার আগের জন্মটা, তো ওই আগের বাদটা, তো ওইটাতে আমি ওকে জিজ্ঞেস করছি যে তোমার দেখো তো তুমি কি ধরনের ছিলে, তোমার ক্যারেক্টারটা কিরকম ছিল। তো ও বারে বারে বলছে হ্যাঁ, ও চ্যারিটিটাকে ভীষণ ভালোবাসতো। আচ্ছা, খুব চ্যারিটি ভালোবাসতো, এবং সে তো আরো খুব মজাদার হয়েছিল, সে জিউস ছিল। আচ্ছা, হিটলারের আমলে ধরা পড়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখতেই পারে কেউ, কারোর পাস্ট লাইফে সে কোথায় ছিল। তো জিউসদের উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু জিউসদের নাকি একটা নিয়ম ছিল, যেটা আমি জানতাম না, ওই পরে আমাকে বলেছে। জিউসদের একটা নিয়ম ছিল, ওরা যা ইনকাম করতে 10% ফর সোসাইটি ওরা ডোনেট করে দিত। আচ্ছা, বলছে, এবং সে সেটাই করতো। তো দেখো, সে আগের লাইফে যদি এরকম হয়ে থাকে, তো এই লাইফে এসে দেখো, তাহলে তো কর্ম একটা বিশাল ব্যাপার। ওইখানে দান করছিল। আমি এই কথাটা কিন্তু বলি সবসময় সবাইকে, বলি, হয়তো আমারও সাধনা করতে করতে এগুলি আমার ভেতরে ফিলিংস হয়, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে সেটার কোনো কিছু সেরকম বেস আমার ছিল না। তো এই ছেলেটাকে করানোর পর আমার তখন, আমি একদিন আমার এখানে যখন আলোচনায় বসেছি, তখন আমি বলেছি এই কথাটা, বলে দেখো, তোমাদের এতদিন এমনিতে মুখে মুখে বলতাম, আজকে কিন্তু আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে বলছি যে এই ছেলেটা কিন্তু গত জন্মে দেখেছে যে সে এরকম ছিল, সে জিউস ছিল, সে 10% দান করতো। এই জন্মে দেখো এমন পয়সাওয়ালা ঘরে জন্মেছে, সাংঘাতিক পয়সাওয়ালা ঘরে জন্মেছে, কোনো অভাব নেই তার কোনো দিকে। আমাদের কথা প্রসঙ্গে অনেক রকমের প্রশ্নই উঠে আসছে। তো এবার যেহেতু আমরা একটু পাস্ট লাইফের কথাটা উঠলো আর কি,
বর্তমান সময়ের অনেক ছেলেমেয়েরা আছে যে আমি দেখি আর কি, আমি যতটুকু অবজার্ভ করেছি যে ধরো মোটামুটি 30-40% লোকেরা কিন্তু আবার একটু স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকছে। মানে মাঝখানে সবাই যেরকম খুব উদ্ভ্রান্তের মতন একটা ঘোরাঘুরি করছিল, এখন হয়তো নানা রকম স্পিরিচুয়াল অর্গানাইজেশন বলো বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে হোক, সবার মনের মধ্যে একটা আগ্রহ আবার তৈরি হচ্ছে বা ওরা ইনভলভ হচ্ছে। এই যে পাস্ট লাইফের কথাটা তুমি বললে, এই যে তার আগের বার্থের কিছু আছে বা নেই, ওইখানে ধরো যদি সত্যি এরকম ভাবে ট্রাভেল করা যায় এবং ওইখানে যদি আমরা আমাদের কোনো কিছু কর্ম একটা রয়ে গেছে বা কোনো একটা খারাপ কর্ম রয়েছে, তার কিছু একটা ফল হয়তো আমার এখানে প্রারব্ধ হয়ে আমি ভোগ করছি, ওইটাকে নর্মাল করা বা ঠিক করার রাস্তাটা, মানে হিল করা, heal যেটা করাটা। যাই হোক, আমি যেখান থেকে এটা মানে শিখেছি, যেখান থেকে লার্ন করেছি, সেখানে এটা হিলিং প্রসেস অলসো। আচ্ছা, এটা পাস্ট হিলিং প্রসেস। ওকে। এটা পাস্ট হিলিং প্রসেস। কোনো জন্মে যদি আমরা কোনো রকম ভুল ত্রুটি করে আসতেও পারি, তো সেটার প্রারব্ধ তো আমাকে ভুগতেই হবে। তো সেই ভোগার জন্য সেটাকে এখন এই জন্ম থেকে আবার নেক্সট জীবনে যখন যাবো সেটাকে আবার ক্যারি করব। তো ক্যারি হচ্ছে এটা, তো তাহলে এটা থেকে রিমুভ হবো কখন? আমাকে তো একটা রাস্তা দিতে হবে। তো নেচার কি করে, নেচার কিছু কিছু রাস্তা রেখে দেয়। আচ্ছা, যেমন কিছু বড় রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও দিয়ে আসে না শর্টকাট রাস্তায় দিক দিয়ে, তো এরকম কিছু অলিগুলি রেখে দেয়। আচ্ছা, তো সেই হিলিং প্রসেসটা আমার কাছে এসে গেছে অলরেডি, যেটা দিয়ে আমি ধরো কারোর যদি কোনো রকম সেই রকম প্রবলেম থাকে, আমি সেটাকেও পাস্ট হিলিং করানো যায়। সেটা ঠিক আছে, মানে তার কোনো ভুলটাকে শুধরানোর ব্যবস্থাও আছে, সেটাও প্রসেস আছে। মানে এটা কি ওই থ্রু মেডিটেশন বা থ্রো মেডিটেশন, এরকম থ্রো মেডিটেশন, থ্রো মেডিটেশন, অন্য কোনো প্রসেস নেই, অন্য প্রসেস নাই। আর একটাই থ্রো মেডিটেশন সবচেয়ে মানে খুব তাড়াতাড়ি কাজ করবে, এটা হলো মেন। আর এছাড়া তো গুড কর্মা কাজ করতে থাকো, কাজ করতে থাকো। যত গুড কাজ করতে থাকবে তোমার পিউরিটি আসবে, তখন পিউরিটি আস্তে আস্তে তখন নেচারও তোমার প্রতি সদয় হবে, ইউনিভার্স তোমার প্রতি সদয় হবে, তখন হয়তো তোমাকে রাস্তা আরো খুলে দেবে, বিভিন্নভাবে খুলে দেবে। আজকে যেহেতু আমরা শিবরাত্রির পডকাস্ট নিয়ে শিবতত্ত্ব নিয়ে আলোচনা করছি, এবার আমি একটু তোমার কাছ থেকে ওই শিবরাত্রির পৌরাণিক কিছু গল্প টল্প যেগুলো আমরা শুনতাম আর কি ছোটবেলায়, এটা তুমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করো। কারণ কি তোমার কথার মাঝখানে আমি সবসময় এটা দেখি যে তুমি খুব উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করো, যে আমরা হয়তো গল্পগুলোকে শুনতাম, তখন এটাকে মেনে নিতাম বা বাধ্য হয়ে মেনে নিতাম, কিন্তু যখন এটার সাইন্টিফিক ব্যাপারগুলো বুঝতাম তখন কিন্তু জিনিসটা আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতো। তো এই যে শিবের সঙ্গে রিলেটেড বিভিন্ন জিনিসপত্র, ডমরু, রুদ্রাক্ষ, ত্রিশূল, সাপ, তার মাথায় কেন জটা, মাথায় কেন চন্দ্রমা, মানে তার এইরকম রূপটাই আমরা কেন দিলাম, এটা নিয়ে তুমি কিভাবে তাকে ব্যাখ্যা করবে? আমি তো একটা কথাই বললাম যে শিব তত্ত্ব একটা বিশাল ব্যাপার, এটা নিয়ে যদি সারা দিন ধরেও রেকর্ডিং হয় আমার মনে হয় শেষ হবে না, এটা এত বেশি ডিপ। তো পৌরাণিক কাহিনী তো আমরা সবাই জানি, সেই বেদের গল্প, যে শিকার করতে করতে রাত্রিবেলা বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছিল, তো জঙ্গল দিয়ে পার হচ্ছে, একটা বেল গাছের উপর উঠে বসেছিল বন্য জন্তুর ভয়ে। তো এমন সময় শিবজি ওইখান দিয়ে যাচ্ছিল, ওই নিচে বসেছিল বেল গাছের নিচে, আর ওই লোকটা ভয়ে সাপ টাপ না আসে উপর থেকে বেল গাছ ঝাড়া মারছে, তবে ওইখান থেকে জলও পড়ছে, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই সময়, কুয়াশা ছিল, প্লাস বেলপাতাও ঝরে পড়েছে শিবের মাথায়। শিব খুব সন্তুষ্ট হয়েছিল, হয়ে ওকে আশীর্বাদ করেছিল। এটা আমরা পৌরাণিক কাহিনী সবাই জানি। আমি জাস্ট এই জায়গাটায় তোমাকে একটু কাট করছি। এই যে মানে ধরো আমি কেন তোমাকে কথাটা বলছি, আমরা যখন অনেক সময় অনেক কাজ করি, আমরা কিন্তু নিজেও জানি না যে আমরা ওই কাজটা করছি। হ্যাঁ, যেমন ও যে ওনার মাথায় জল পড়লো বা বেলপাতা বললো, সে হয়তো মনে মনে তাকে স্মরণ করেও হয়তো করেনি, কিন্তু সে কাজটা করেছে, কিন্তু তাতে কিন্তু নেচার খুব সন্তুষ্ট হয়ে তাকে কিছু একটা গিফট করেছে। তো এরকমটা কি বাস্তব জীবনেও আমাদের সাথে ঘটছে, যে আমরা অনেক সময় অনেক কাজ করি জানতেও পারি? হয় হয় হয়। তুমি যদি যারা গুড কর্ম করে, যারা গুড কর্ম করতে করতে কোনখান দিয়ে যে গিফট কোনখান দিয়ে আসবে আমরা নিজেরাও জানি না, হ্যাঁ একদম। এগুলো তো আমি এই পথে আছি, এই সব মিরাকেল তো বহুক্ষণই হয়, এগুলি দেখেই পথে থাকতে থাকতে হয়, এটা কোনো
অলৌকিক কিচ্ছু না, কিন্তু মিরাকেলও আমি বলবো না, এটাই ন্যাচারাল, এটাই ন্যাচারাল। আচ্ছা, আমি এবার শিবকে নিয়ে একটু বলি, কেন শিবকে এই বেশে দেখা হয়। 1 নম্বর কথা হচ্ছে যে শিবকে সবচেয়ে বেশি যেটা আমরা দেখি, উনি জটাধারী, মাথা থেকে গঙ্গা নামছে, মাথার উপর ছোট্ট একটা চাঁদের ছোট্ট একটা টুকরা, সব চাঁদ দেখানো হয় না, কিন্তু জাস্ট একটা কলাকে দেখানো হয়। সব কিছুর পেছনে সাইন্টিফিক রিজন আছে। এবং তার শরীরটা ভস্ম মাখা, গলায় মালা, রুদ্রাক্ষের মালা, হাতে ডমরু, ত্রিশূল সব নিয়ে বসে আছেন। এক একটার অর্থ বিশাল ব্যাপার। বাঘের ছালের উপর বসে আছেন। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিং হচ্ছে এই সব কিছুই তত্ত্বই কিন্তু অ্যাকচুয়ালি আমার আর তোর ভেতরেই আছে। আচ্ছা, এই তত্ত্বগুলিকে আমরা ওপেনলি কেউ আলোচনা সহজে করে না, ওপেনলি বোঝায় না, যার জন্য মানুষ কি হচ্ছে, একটা ভেতরের একটা তত্ত্বে আটকে যাচ্ছে যে শিব মানে অন্য কেউ। সে যে আমার ভেতরেই বসা আছে, তোর ভেতরেই বসা আছে। কথাই আছে গান, শিবোহম শিবোহম, আমি শিব, আমি শিব। তো এই গানগুলো তোর মিথ্যা না, না আদি শঙ্করাচার্যের লেখা গান, তো এগুলো তোর মিথ্যা কথা না, না। তো শিব যদি আমি হই, তাহলে কেন এই মূর্তিটাকে বসানো হয়েছে? জাস্ট একটা সাকার রূপে, হিন্দু কালচারে যেটা করা হয়, সাকার রূপটা, একটা রূপ সামনে নিলে, কেউ নিরাকারটাকে কল্পনা করতে গেলে অনেক রূপ চলে আসে সামনে। সাকার রূপে একটা যাকে আমরা ভাবি সামনে, সেটাই আমাদের ভিতরে সেট হয়ে যায়। হিন্দু ধর্মে এই জন্যই কি করা হয়েছে, সাকার রূপটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেখ, শিবের মাথায় জটা, জটার পেছনে, এবং তার ভেতর থেকে কি বেরোচ্ছে, গঙ্গার জল। দেখ, পেছনের কারণটা খুব সুন্দর, যে গঙ্গা হচ্ছে এখানে নলেজ, জ্ঞান। জ্ঞান যখন আমাদের ভেতরে প্রচন্ড রূপে আসে, তখন যদি সে গঙ্গার ধারার মতো নামতে থাকে, মানুষ পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ভেসে যাবে। সে কোথায় কি বুঝবেই না, যে কি বলছে, এত তত্ত্ব, অমুক তমুক, সেই না। তো এই জন্য শিবের জটাটা বোঝাচ্ছে যে সে জ্ঞানকে ধরে রেখেছে। এই জটটা দিয়ে হচ্ছে ভেতরে, জটটা পাকিয়ে সে নলেজটাকে ভেতরে ধরে রেখেছে। ফ্রম ইউনিভার্স কন্টিনিউয়াস নলেজ আমাদের কাছে আসছে। আচ্ছা, এই জটাটা বোঝাচ্ছে যে তোমাকে আমি আস্তে আস্তে করে ছাড়বো, সবটা আমি একদিনে ছাড়বো না। এই জন্যই তো বললাম না, পেশেন্স দরকার এই লাইনে। তুমি পেশেন্স না থাকলে, গঙ্গার ধারা, ভগীরথ একদিনে নামায়নি, গঙ্গা একদিনে নামায়নি, সে আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হয়েছে তাকে। তো সেই মতে আমরাও ভগীরথ হতে পারি, আমরাও হতে পারি ধীরে ধীরে সাধনা করতে করতে, যদি ওই গঙ্গার ধারাকে নামিয়ে আস্তে আস্তে আনতে পারি। এটা নলেজ আসছে। জ্ঞান সবচেয়ে আগে দরকার, সবার আগে দরকার জ্ঞান। জীবনে জ্ঞান নাই তো আমি মনে করি জীবন বৃথা। দেখ কি সুন্দর মানে অর্থটা বুঝিয়ে দিয়েছে। এরপর দেখ, একটা কলা চাঁদ, এটা হচ্ছে আমাদের ভেতরে মাইন্ড। আমরা, তুই আমার সাথে যুক্ত থাকিস মধ্যে মধ্যে, তার জন্য জানিস হয়তো বা, যে কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড, আমাদের দুটো পাওয়ারফুল মাইন্ড আছে। 90% হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আর 10% হচ্ছে কনসিয়াস মাইন্ড। মাঝখানে একটা ক্রিটিক্যাল মাইন্ড আছে, এটার অস্তিত্ব খুব কম, কিন্তু ক্রিটিক্যাল মাইন্ডই আমাদের আটকে দেয়। কনসিয়াস মাইন্ড যেটা ক্যাচ করে, যারা শুনছে আজকে ধরে তোর এই টেলিকাস্ট, এর মধ্যে কনসিয়াস মাইন্ডে যে অনেকে শুনছে, কিন্তু ক্রিটিক্যাল মাইন্ড অনেককে আটকে দেবে, যে ম্যাডাম যে কথাগুলো বলছে আদৌ কি ঠিক, কি ঠিক না। হ্যাঁ, কোশ্চেন চলে আসে, কনফিউশন চলে আসে, কারণ যাদের সাধনা নেই ওরা তো আটকে যাবে ক্রিটিক্যাল মাইন্ডে। এখানে ফিল্টারের মতো ছেঁকে বার করে দেয়। ওই কিছু লোক যাবে, কিছু লোক আবার ঠিক এই ক্রিটিক্যাল মাইন্ডটাকে পার করে না। ম্যাডাম যেটা বলছেন, উনি 30 বছরের উপর উনি সাধনা করছেন, নিশ্চয়ই ওনার কথার একটা বেস আছে, ওনারা পার হয়ে যাবেন, কিন্তু অনেককে ক্রিটিক্যাল মাইন্ডে আটকে দেবে। তো কনসিয়াস সাবকনসিয়াস, কনসিয়াস মাইন্ড জাস্ট 10%। এই যে শুনছি বলছি, কিন্তু সব স্টোর হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে, সব স্টোর হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। তো এই যে চাঁদের ছোট্ট একটা যে শিবের মাথা, এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এটা ইন্ডিকেট করছে যে তোমার কনসিয়াস মাইন্ড যা নিচ্ছে আমি এখানে ধরে রাখছি, এটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো এটা খুব ভীষণ দরকার আমাদের জন্য জানা। তারপর হচ্ছে ওনার
রংটা কেন নীল, আকাশের রঙও নীল, ওনার রঙও নীল। তার কারণ হচ্ছে আমাদের 5 এলিমেন্টস। 5 এলিমেন্টস মধ্যে আমি কি বলেছি, শিব পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছে, মানে আকাশ তত্ত্ব, এমটি, হলো অ্যান্ড এমটি, আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্বের আকাশের রঙও নীল, ওনার রঙও নীল। এখন আকাশ তত্ত্বের মধ্যে বাকি 4টা তত্ত্ব বসে আছে। অগ্নিতত্ত্ব কোথায়, খুঁজে দেখ, আকাশী। বায়ুতত্ত্ব কোথায়, আকাশী। মৃত্তিকা তত্ত্ব আকাশী। সবটাই আকাশ তত্ত্ব, মানে শিব তত্ত্ব মানে 5 এলিমেন্টস তত্ত্ব মিলে গেছে ওইখানে। ওনার আকাশ তত্ত্বটাই ওনার মেইন, এই জন্য উনিও নীল, আকাশ তত্ত্ব নীল। বোঝা যাচ্ছে? হলো অ্যান্ড এমটি। তুমি যদি হলো অ্যান্ড এমটি কেউ যদি হতে পারে, সে শিব তত্ত্বকে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে ওনার হাতে ত্রিশূল। ত্রিশূল ইন্ডিকেট করছে 3টা মাথা। আমাদের সত্য, রজ, তম 3টা গুণ, আমাদের ত্রিগুণ হয়ে আছে আমরা, ত্রিগুণাত্মিক আমরা। 3টা গুণকে আমরা বিয়ার করছি। এই 3টা গুণের মধ্যে যার যেটা গুণ বেশি পাওয়ারফুল, সে ওই ধরনের চরিত্রের মানুষ হয়ে যাচ্ছে। যার ভিতরে তম গুণ বেশি, সে তার ভিতরে অলসতা, কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন লেজিনেস, ঘুম পায়, কাজ করতে ভালো লাগে না, কিছু না, ধুত ধুত করছে। এটা হচ্ছে তমগুণের লোক। সারাদিন খাবে আর ঘুমাবে, আর টিভি দেখবে, নয়তো মোবাইল টিপবে। এ হচ্ছে তমগুণ। যে রজগুণ, সে সারাদিন কাজ করবে, তার সারাদিন ঘোরা হচ্ছে রজগুণের লক্ষণ। ঘোড়া দাঁড়িয়ে থেকেও টকবক টকবক করে। তা আমাদের কিছু লোক আছে, কিছু না থাকো কিছু না কিছু করবি ওরা, মানে বসে রয়েছে, পাটাকে না তো বসে বসে পা নাড়াচ্ছে, এ করছে। মানে রজগুণ মানে হচ্ছে চলছে, রজগুণ হচ্ছে হ্যাঁ সব সব। আর সত্যগুণ তো তাদেরই, যারা সবটাকে ব্যালেন্স করে মোট চলতে পারছে, জীবনে আসল তত্ত্বটাকেও টাচ করতে পারছে, আধ্যাত্মিক দিক ওদের অনেকটাই পাওয়ারফুল থাকে তো ওনারা। কিন্তু খুব সাবধানে থাকতে লাগে। যদি সত্যগুণীরাও কিন্তু তমগুণে নেমে যেতে পারে, যদি নলেজে না থাকে, জ্ঞানে না থাকে, সাধনায় ঠিক মতো না থাকে। তো এই 3টা গুণকেই শিবজি বোঝাচ্ছেন, যে 3টা ত্রিশূলের মাথা এসে কিন্তু মিলে গেছে একটা জায়গায়, এসে মিলে লম্বা হয়ে গেছে। যখন 3টা গুণ যখন একসাথে হয়ে যায়, তখনই তুমি ভেতরে ঢুকতে পারছো, এন্ট্রি নিতে পারছো। তুমি সত্যগুণীও ভগবানকে পাবে না বা শিবকে পাবে না, রজগুণীও পাবে না, তমগুণী হয়েও পাবে না। তোমাকে 3টা গুণকে একখানে যখন হয়ে যাবে, তখনই। আমাদের শরীরের 3টা নারী আছে, বাঁ দিকে ইরা, ডান দিকে পিংলা, মাঝখানে সুষুম্না। ইরা হচ্ছে তমগুণ, মহাকালী শক্তি। 3টা দেবী শক্তি আমাদের ভেতরেই। ডান দিকে পিংলা, মহাসরস্বতী শক্তি, মাঝখানে মহালক্ষ্মী শক্তি হচ্ছে সুষুম্না নারী। তারও ভিতরে একটা নারী, ব্রহ্ম নারী। সেই ব্রহ্ম নারীতে আমাদের 7টা চক্র বসে আছে। 7টা চক্রে 7 ধরনের দেবদেবী তার পজিটিভ পাওয়ার নিয়ে বসে আছে। তো কোথায় খুঁজবো ভগবানকে, কোথায় কি? এই যে শিবহম শিবহম, আমি শিব, আমি শিব, তুমি শিব, তুমি শিব। তারপরে ডমরু। আচ্ছা, ডমরু। ডমরু তোর এই ইয়ের সাথেই মিলে, তোর এই চ্যানেলের নামের সাথে নাদ। ডমরু মানে হচ্ছে নাদ, শব্দ, ব্রহ্ম। শব্দই হচ্ছে ব্রহ্ম। বলা হয় শিবজির হাতের এই ডমরু বোঝাচ্ছে, যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড খালি ছিল, শুধু একটাই শব্দ ভেসে আসতো, সেটা হচ্ছে ওম শব্দ। মানে এটা থেকে, এই শব্দ থেকেই এই পৃথিবীর সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটাই উনি বোঝাচ্ছেন। খালি যখন এটা বাজে ডম 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 করে, তখন নাদ, শুধু চারিদিকে শব্দই ভাসে, সেটাই ওম শব্দ হয়ে, সেটার থেকে সৃষ্টি হয়েছে সবকিছু। এটাই। আচ্ছা, আমরা শিবের পুজোর জন্য যে যে উপকরণগুলোকে ব্যবহার করি, যেমন দুধ, ঘি, মধু, বেলপাতা, নীলকণ্ঠ ফুল ওনার পছন্দ, তারপরে ধুতরা, এই যে জিনিসপত্রগুলো, এগুলোরও কি এরকম ধরনের কোনো সিগনিফিকেন্স? হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে শিবের গায়ের ভস্যটা কি। ভস্যটা হচ্ছে শিবজি এটা মেখে বুঝিয়ে দিচ্ছেন, যত কিছু নিয়ে বসে আছো সব অস্থায়ী, সবই একদিন ছাই হবে, সবই একদিন ছাই হবে। উনি গায়ে মেখে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি যাই দেখছো সবই একদিন ছাই হবে, শুধু সত্য আমি। শিবজি এটাই বোঝাচ্ছেন। আচ্ছা, এখন এই পয়েন্টটাতে আসছি। এইগুলি সবকিছুর পেছনে আমাদের মুনি ঋষিরা চিন্তা না করে কিছুই করেননি। ওনাদের সবকিছুর পেছনেই একটা সায়েন্টিফিক সুন্দর একটা দৃষ্টিভঙ্গি ছিল।
যেটা হয়তো বা আনপড় লোক বা যারা আধ্যাত্মিক দিকে নেই, তারা হয়তো জিনিসগুলিকে শিব যে কিভাবে পূজা করতে হয় শিবকে, সেটার মাহাত্ম্যই বুঝবে না। দেখ, এটার সাথে এত সুন্দর এই যে দুধ দিয়ে, এটা নিয়ে অনেক কন্ট্রাডিক্টরি কথা হয়, কেন বাচ্চাদের খাইয়ে দিলে হতো। হ্যাঁ, এটা আমিও মানি, বেশি দুধ ঢালার দরকার নেই, কিছুটা ঢালো, বাচ্চাকে দাও। একটা কোনো গরিব বাচ্চা যদি খায়, সে যদি পুষ্টি পায়, নো ডাউট, এটা আমি একদম অ্যাকসেপ্ট করি এই কথাগুলো। কিন্তু এখানেও দরকার আছে। আমি যখন শিবকে স্নান করাচ্ছি, দুধ কি? দুধ একটা পিউরিটির লক্ষণ। দুধ কোত্থেকে আসে? আমাদের গোমাতার থেকে। গোমাতা হচ্ছে সোলার সিস্টেমের সাথে, সোলার যে আমাদের সিস্টেম আছে তার সাথে ডাইরেক্ট সোলার এনার্জিটাকে টেনে রাখে একমাত্র গরুর দুধ। আচ্ছা। পৃথিবীতে মানে খুব খুব যত ফুড আছে সবচেয়ে বেশি ক্যাচ করে গরুর দুধ। তো এইটার একটা বিশাল সোলার এনার্জির একটা পাওয়ার আছে। তো এইটা দিয়ে, এবং তার ফলে এটা পিউরিটিটা সাংঘাতিক বেশি। তো পিওর কোনো কিছু দিয়ে আমি আমার শিবকে, শিব মানে কি আমার ভেতরের এই পাওয়ার, আমার এনার্জি, তাকে আমি পিওর কিছু দিয়ে স্নান করাচ্ছি, আমিও পিওর হয়ে যাচ্ছি। এটার সাথে সাইকোলজি অ্যাড হয়ে আছে। এইটার থেকে জলটা গড়িয়ে কোথায় গেল, কি হলো, কোথায় পড়লো, নালায় পড়লো না পড়লো, এটার থেকেও সবচেয়ে বড়, যখন আমি ঢালছি, ঢালতে ঢালতে আমার মধ্যে একটা আসছে যে আমিও যেন দুধের মতোই একদম একটা পিওর একটা মানুষ হয়ে আমি আমার শিব বন্দনা করছি, শিবকে পূজা দিচ্ছি। এই যে ভাবটা, ভাব খুব দরকার। শিব তত্ত্ব নিয়ে এত বড় বড় কথার থেকে সবচেয়ে আগে দরকার তোমার শ্রদ্ধা ভাব, ভক্তি ভাব, বাৎসল্য ভাব, সখা ভাব বা সখী ভাব। তোমার ভিতরে কি ভাব আছে, সেই ভাবটা। তুমি জল ঢাললাম, এই ধাক্কা ধাক্কির মধ্যে জল দিলাম, এই করলাম, এর চাইতে ঘরে বসে আমি মনে করি, আমি আমার এতদিনে সাধনায় দেখেছি, যখন দেখেছি মন্দিরে গিয়ে ধাক্কা ধাক্কি করে লাভ নেই। আমার ঘরে আমার শিবলিঙ্গ, আমি বলেছি বাবা তোমাকে আমি পূজা দেব, আমি আমার শিবলিঙ্গকে সাজিয়ে পূজা দিই। তো এটাকে ঢালতে ঢালতে আমার সাথে আমি থাকতে পারি ওইখানে ধাক্কা ধাক্কির চাইতে। এই যে নিজের সাথে নিজেকে কানেক্ট করে যখন আমরা জলটা ঢালছি, এর সাথে কি হয়, আমার ওই শিব তত্ত্বের সাথে আমার একটা কানেকশন হয়ে যায়। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে দই একটা ইন্ডিকেট করে। দই কখন তৈরি হয়? দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে যখন সারা রাত্রি পেতে রাখা হয়, মানে হোল নাইট সে মেডিটেশনে ছিল, তারপর পরের দিন সকালে গিয়ে সে দই হলো। তো দইটাও তোমাকে ইন্ডিকেট করছে যে ঠিক এইভাবে শান্ত হও, ধীর হও, স্থির হও, তাহলেই তুমি এরকম চাক্কা হয়ে পরের দিন সকালবেলা শিবের মাথায় পড়তে পারবে। এটা হচ্ছে দই। মধু ইন্ডিকেট করছে মধুরতা, তোমার আমার ভিতরের মধুরতা কতটা আছে। তুমি যে একটা কথা বলছো, কাউকে আঘাত দিচ্ছি নাকি কারোর ভালোর জন্য বলছি, মধুর হোক, জিহ্বা মধুর থাকতেই হবে, ঠিক আছে? তাছাড়া এই যে মধুর মধ্যে আমাদের আর্থ এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, সব কিছু বলে। আর্থ এলিমেন্টটা কোত্থেকে আসলো? কারণ মধুকে কালেক্ট করছে মৌমাছি, সে কোত্থেকে আনছে? ফুলের থেকে। ফুল কোত্থেকে তৈরি হচ্ছে? আর্থ থেকে। তো আর্থ এলিমেন্ট এটার মধ্যে বেশি, ওই এলিমেন্টটাকে নিয়ে আসছে। জল এলিমেন্টটা তো আছেই, এয়ার এলিমেন্টও আছে, আকাশও আছে। সঙ্গে কি আসছে? ওইটার মধ্যে মধু যদি কেউ প্রথম টাচ করে দেখবে, কেউ যদি ধরে থাকে ফার্স্ট, গরম থাকে, মানে টেম্পারেচার তো থাকবেই, গরমও থাকতে পারে, হয়তো নরমালও থাকতে পারে। এছাড়া মধু জলে হতো, তার মধ্যে সেই ফায়ার এলিমেন্টটা আমরা দেখেছি। আমাদের বাড়িতে একটা মৌচাকের চাক হয়েছিল একবার, তো মৌচাকের চাকটাকে মানে আগুন দিয়ে সরানোর সময় কি হয়েছিল, ওই মধুর মধ্যে আগুনটা লেগে যায় আর কি, ওর যে বাসাটা ছিল যেখানে আমরা মধুটা স্টোর করে রাখতো। তারপর প্রায় আধ ঘন্টা ধরে সেই চাকটা পুরো জ্বলেছে, মৌমাছিটা তো কখনই বেরিয়ে গেছে, সেই মধুটাই কিন্তু তখন জ্বলছিল। তার মানে এটার ভিতরে সব কিছু এলিমেন্ট আছে, সব। তো এই জন্যই এটাও দেওয়া হয়, এটাও দেওয়া হয়। চন্দনের সাথে তো একটা বিশাল আমাদের একটা মানসিক রিলেশন আছে, বেশি কিছু না। শিবের মাথায় দেওয়া, দেয় না দেয়, কেউ জাস্ট একটা চন্দনের টিপ নিজের কপালে দিয়ে কেউ দেখুক, তার থার্ড আই অ্যাক্টিভেট হতে আরম্ভ করবে। একদম একদম একদম। এখানে দেওয়ার সাথে সাথে হোল বডিতে কেউ যদি ফিল করে, হোল বডি কুল হয়ে যায়। তার মানে কি, এখান থেকে থার্ড আই থেকে হোল বডিতে প্রত্যেকটা নার্ভে গিয়ে সেটা কাজ করে। আর চন্দনের গন্ধের সাথে আমাদের একটা সাইকোলজি আছে,
যে মোমেন্ট চন্দনের গন্ধটা নাকে ঢুকে, যতই নাস্তিক হোক তার ভিতরে একটু হলেও ভক্তিভাব চলে আসে। তো চন্দনটারও একটা বিশাল পাওয়ার আছে। তো এইগুলির পেছনে কারণ আছে, কারণ ছাড়া কোনোটাই করা হয় না। বারে বারে বলছি যে আমাদের হিন্দু ধর্মের এই রিচুয়ালগুলির পেছনে বিশাল সায়েন্টিফিক কারণ আছে। শুধু শুধু না না জেনে হইচই করার কোনো মানে নেই। শুধু অনেকেই শুধু হইচই করে, এখন সবাই ওই আমরা কিছু পড়াশোনা করি আর না করি এগুলো নিয়ে ডিপলি চিন্তা করি না, কিন্তু এমনি হইচই করতে পারি আমরা। তো হইচই না করে বরঞ্চ এগুলি ডিপ কেন করা হয়েছে, যেমন আমি যেমন সবসময় ভাবি যে কেন এটা করা হচ্ছে, কেন এটা করা হচ্ছে, এটার পিছনে নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয়ই ঠিক ওইটার পজিটিভ ভাইবটা বেরিয়ে আসে যে এটার পিছনে এই জন্য দেওয়া হয়েছে, না দিলেও পারত। আমরা যখন বিভিন্ন আধ্যাত্মিক জায়গায় যাই, বিভিন্ন সাধু সন্তের সঙ্গে দেখা হয়, যেমন আমি মহাকুম্ভে গিয়েছিলাম বা যখন আমি কাশীতে ছিলাম মণিকর্ণিকা ঘাটে, তো সাধু সন্ন্যাসীদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা গাঁজা, ভাং, ছিলম এইসব সেবন করছে, এবং এইটা নিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয় মাঝে মাঝে। শুধুমাত্র বর্তমান প্রজন্ম বলবো না, অনেকের মধ্যেই সেটার বিতর্ক সৃষ্টি হয় যে সাধু সন্ন্যাসীরা যদি এত নেশা করে থাকে সব সময়, তাহলে কি ওই তত্ত্বকে পাওয়ার জন্য আমাদেরকে নেশারও হতে লাগবে? এটার ব্যাখ্যাটা কি? একদমই না, একদমই না। সাধনা যদি ঠিক পথে কারোর থাকে, সে গাঁজা ভাং ধরবেই না, ধরবেই না, সে পিওরই থাকবে। দেখ, মানুষ এমনিতেই কনসাসনেস কম, সচেতনতা কম, এর মধ্যে এইগুলি কি করে, নেশা জাতীয় বস্তু আমাদেরকে আরো অচেতন করে দেয়। একটা কথা আজকে আমি এখানে বসে বলে যাচ্ছি যে মন কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে না, কোনো ভাষা বোঝে না। কে ইংরেজি বললো, কে হিন্দি বললো, কে উর্দু বললো, কে কি বললো, সে বোঝেই না, কে বাংলা বললো বোঝেই না। সে শুধু একটাই বোঝে, কি? ফিলিংস, ওর অনুভূতি। এই অনুভূতিটাই তুমি ক্যারি করছো সাবকনশিয়াস মাইন্ডে। কেউ যদি এই জীবনে গাঁজা ভাং খায়, তার সাবকনশিয়াস মাইন্ড স্টোর করছে কি, যে আমি একটা নেশাখোর, আমি একটা নেশাখোর, আমি একটা নেশাখোর। আর সাবকনশিয়াস মাইন্ডে যে একটা বাচ্চা, একটা ঠিক 2-3 বছরের বাচ্চা যেমন অবশ থাকে, মা যা বলে, বাবা যা বলে, বন্ধুরা যা বলে তাই বিশ্বাস করে, সাবকনশিয়াস মাইন্ড কোনোদিন সেখানে সে বলবেই না যে এটা যে ভাবছে সিদ্ধার্থকে এটা ঠিক ভাবছে না ভাবছে না, বলবেই না। সিদ্ধার্থ বলেছে বা স্টোর করো, সিদ্ধার্থ বলেছে বা স্টোর করো, লাইক দিস। সেটাকে ঠিক বলাও না, ফিল করেছে, সিদ্ধার্থ বলার সাথে সাথে ফিল করেছে, ফিল করার সাথে সাথে সেটাকে সে স্টোর করে নেয়, এবং সেটাকে সে নিয়ে বসে থাকে। অলওয়েজ ফিলিংস। কেউ কোনদিন কারোর একটা কথা হঠাৎ করে বলে দিলাম, এটা কিন্তু অনেক সময় আমাদের মনে থাকেও না, কি বলেছি ভাই মনে নাই। ওই ল্যাঙ্গুয়েজ স্টোর করেনি, সে ল্যাঙ্গুয়েজটাকে স্টোর করেনি, কিন্তু ভাবটা, ওই কথাটা বলার সময় আমার কি ভাবছিল, কি ফিলিংস হয়েছিল, ওইটা সে স্টোর করে নেয়। ওইটা কিন্তু আমরা ভুলি না, ওইটা আমরা কোনোদিন ভুলি না। অতএব বি কেয়ারফুল এভরিওয়ান, যে আমি যাই করছি এভরিথিং স্টোর হচ্ছে, এবং নেক্সট জন্মে আমার সাথে এই সাবকনশিয়াস মাইন্ডের রেকর্ডিং আমার সাথে যাবে, এটাই আমার সাথে যাবে। এই জীবনে যদি কেউ খালি ভাবে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি গরিব, আমি গরিব, আমি গরিব, সাবকনশিয়াস মাইন্ড তো অবুঝ, সে তো বোঝেই না, সে স্টোর করছে আমি গরিব, আমি গরিব, আমি গরিব, আমি অসুস্থ, আমি অসুস্থ। তার ফলে কি হয়ে যায়, হোল বডি সিস্টেমটা নষ্ট হতে থাকে। এটাকে যাতে কোনো মতেই সাবকনশিয়াস মাইন্ড এটা স্টোর না করতে পারে আমি অসুস্থ। আমি সবসময় আমার সঙ্গে যারা চলে ওদেরকে একটা কথাই বলি, আমি অসুস্থ কথাটাই বলবে না, বলবে আমি সুস্থ। হয়তো তোমার শরীরে অসুস্থতা আছে, আই নো দিস, কিন্তু তুমি ফিল করো যে আমি সুস্থ। আমি সুস্থ না, শুধু আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। আমি বিভিন্ন মেডিটেশন করাই, ছোট ছোট প্রসেস করাই, যে ধ্যান ভিতরে আমি যেমন একটা স্বর্গযাত্রা ক্লাস করাচ্ছি, এখানে আমি ছোট্ট ছোট্ট সিক্রেসি ভেঙে দিচ্ছি যে কিভাবে আমরা স্টোর করব এখানে, কারণ এই স্টোরটাই তো আমার সাথে যাবে, কেউ তো থাকবে না, না কেউ আমার সাথে যাবেও না। যেই জীবনে আমি কি ভালো কর্ম করলাম না খারাপ কর্ম করলাম, ছেলে যাবে মুখাগ্নি পর্যন্ত, মেয়ে বাড়ির গেট পর্যন্ত যাবে, এরপর আমার সাথে কে যাবে? এরপর তো আমার একাই যেতে হবে না। অতএব আমার ভাণ্ড আমাকেই ভরতে হবে। কেউ যদি ভাবে সবাই আমার সাথে যাবেন, পুরা ভুল, পুরাটাই ভুল। তো এই জন্যই মনকে এইভাবে বোঝাতে হয় যে যারা গাঁজা ভাং খাচ্ছে
ওরা সাবকনশিয়াস মাইন্ডকে নেশাখোর হিসেবে স্টোর করছে, আগামী জন্মে ওরা আরও গিয়ে খাদে পড়বে, আরও পড়বে, একদম কনফার্ম। আমি আমার এত বছরের সাধনার পর বলছি, আমার 32 ইয়ার্স রানিং এই সাধনাতে আমি আছি। তাহলে এই সাধু সন্ন্যাসীরা যখন মানে স্পেশালি আমরা যখন দেখি নাগা সাধুদের বা আরো অনেক সন্ন্যাসীরা সেখানে রয়েছেন যারা এই ধরনের নেশার সঙ্গে যুক্ত, তো তারা কি সত্যিই এখনো তাদের ভগবত প্রাপ্তি বা শিব এখন দেখো না, দেখ নাগা সন্ন্যাসীরা ওদের লাইফস্টাইলটা আবার একটু অন্যরকম। আচ্ছা, ওদের লাইফস্টাইলটা, ওদের যদি নিয়ে আমরা চিন্তা করি, ওদের ব্যাপারটাই অন্যরকম। ওদেরকে যেভাবে ট্রিট করে ওদেরকে সন্ন্যাসী করা হয়, এটা খুব ডিপ ব্যাপার। আচ্ছা, খুব ডিপ ব্যাপার। ওনারা খুব টাফ প্রসেসে ওরা সন্ন্যাসী হন। এখন এই প্রসেসে ওনাদেরকে গাঁজা খাওয়াটা বা ভাং খাওয়াটা ওনারা মেবি সহ্য করতে পারছেন, বা সেইভাবে ওনারা এটাকে ওনাদেরকে সেইভাবে এটাকে ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা শিবের প্রসাদ। আচ্ছা, এইভাবে প্রসাদ রূপে ওনারা গ্রহণ করছেন। মানে আমার যতটুকু ফিলস হয়েছে যে ওনারা তাহলে ইনটক্সিকেটেড হয়েও মানে বাহ্যিক শরীরে থেকেও ওরা হয়তো ওই তত্ত্বটাকে, হ্যাঁ, থাকতে পারছে, মানে এটাই আমি হয়তো বারবারই বলছি না, যেটা ফিলিংস এর ব্যাপার, তো ভাবের ব্যাপার, ওইখানে এটা কিভাবে ওনারা নিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, যদি ওনারা এটাকে ওই শিবের প্রসাদ ভাবে নেয়, এটার কিন্তু ফিলিংসটা আবার অন্যরকম হবে। এটা সাধারণ লোক কিন্তু এটা সহ্য করতে পারবে না। সাধারণ ছেলে মেয়েরা যদি ভাবে ওনারা খান আমরা কেন খাবো না, সবকিছুতে লাভ দিতে নাই, চিন্তা করতে হয়। আর সবাই তো নাগা সন্ন্যাসী না, ঠিক না? নাগা সন্ন্যাসীদের লাইফস্টাইল ভীষণ টাফ, ভীষণ টাফ। হিমালয়ের পাহাড়ের মধ্যে বসে সেই বরফের মধ্যে ওরা নেকেড অবস্থায় বসে সাধনা করছে, শরীরের চামড়া লাল। ওনাদের এই যে গায়ে বস্ত্র থাকে না, তার পেছনে কারণ হলো ওনাদেরকে এই বোধটা থেকেই বার করে দেওয়া হয়েছে, যে লজ্জা বা এই ধরনের এই চিন্তাটা থেকে বার করে, ওই যে সাবকনশিয়াস মাইন্ডটাকে জাগিয়ে দিয়েছে। ওই বাচ্চার মতো সাবকনশিয়াস মাইন্ড, যেমন 2-3 বছরের বাচ্চা, সে যেমন কিছু জানে না, ওই ভাবটা ওদের ভিতরে সাধনা করতে করতে নিয়ে এসছে। ওদের ভেতরে এই যে উত্তরপ্রদেশে এই যে এবার কুম্ভে দেখলাম হাজার হাজার সাধু সন্ন্যাসী এসছেন, নাগারা, সব উলঙ্গ। তার পেছনে কারণটা, ওরা এই শীতের মধ্যে কিভাবে ওরা সহ্য করছে, সবাই শীতের পোশাক। তো রিজনটা কি? রিজনটা ওদেরকে যদি লাইফস্টাইলটা আমরা দেখি, যে ওদেরকে যখন শীতের সময় ওদেরকে বরফের মধ্যে রেখে মাথার উপরে নাকি একটা ত্রিকোণাকার এরকম একটা চৌকা বা একটা প্লেটের মতো তৈরি করে দেওয়া হয়, তার উপরে বরফ দিয়ে দেওয়া হয়। এই বরফগুলিকে যখন প্রথম সাধু হতে যায় ওরা নাগা, ওইটা তাদের পার হতে হয়, তো উপর থেকে জল পরে টপ 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 করে হোল বডিতে পড়ছে। তো ওই বরফটা গলার আগে আরেকটা বরফ এসে পড়ে যায়। এইভাবে ওদেরকে সুটেড করে দেওয়া হয় এইটাকে, মানে ওটা কোনো অসুবিধা হয় না। ঠান্ডায় ওরা খালি গায়ে মানে অভ্যস্ত হয়ে যায় একটা। আর গরমের দিনে কি হয়? গরমের দিনে উল্টোটা, একদম চারিদিকে নদীর পাড়ে নিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আচ্ছা, মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, উপরে মাথার উপরে এরকম একটা ছোট একটা প্লেটের মতো রেখে উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই আগুনটাকে সহ্য করতে হয়, তারপরে হিটটাকে, তার ফলে ওই হিট এবং কোল্ড যেটা বলে ওইটাকে তারা অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। মানে যে কোনো ধরনের এক্সট্রিম সিচুয়েশনে তাদের আরো বলে রেখি, তাদের যে লিঙ্গ যে জায়গাটাতে থাকে, ওই জায়গাতে আমি যতটুকু পড়েছি আমি জেনেছি যে ওই লিঙ্গ জায়গাটাতে কিছু নার্ভ কেটে দেওয়া হয়। আমি যতটুকু জাস্ট আমি পড়াশোনা করে পেয়েছি আর কি, যার ফলে ওরা ওই জায়গাটা সম্বন্ধে ওরা হয়ে যায়, মানে ওদের ফিলিংস থাকে না সেরকম। তো যার ফলে এগুলির পেছনে অনেক কাহিনী আছে। এখন সাধারণ ছেলে মেয়ে ওইগুলো না দেখাই ভালো, কারণ ওইগুলো চিন্তা করলে এখন তোর আমার তো সাধারণ চোখে আমরা তো সাধারণভাবে দেখি না, তো এইটা না দেখাই ভালো। সাধারণ ছেলে মেয়েরা আগে নিজেরা পড়াশোনা করুক, ডিপে যাক, আরো বুঝুক, না বুঝে ওরা খায় আমরাও খাবো, এগুলো ফলো না করা উচিত। ওদের ভালোটা দেখো না, ও তো ঠান্ডা সহ্য করতে পারে, তুমি পারবে? তাহলে 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 এটা দেখো, ওইটা দেখো না, ওইটা বলে ওদের মতো এরকম সবকিছুকে সেট করে নেওয়া বডিতে, ঠিক না? আমি জানি যে কুম্ভর ব্যাপারেও তোমার কাছে প্রচুর আমি কথা শুনতে পারবো। আমার খুব ইচ্ছে ছিল যে তার আগে কুম্ভ নিয়ে একটা পডকাস্ট করার, কিন্তু যেহেতু আজকে একটু সুযোগ হয়েছে তোমার সঙ্গে বসার, তো এই কুম্ভটাকে তুমি কিভাবে দেখছো বা এটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? দেখ, আমি আমার মতে আর কি, সবটাই হচ্ছে ভাবের ব্যাপার, কে কিভাবে নিচ্ছে।
কেউ ভাবছে কুম্ভ স্নানই সব পাপ ধুয়ে যাচ্ছে, আবার কেউ ভাবছে যাচ্ছে গেলাম ভালোই লাগলো, এরকম পূর্ণ কুম্ভ পেলাম। এক একজন এক একভাবে নিচ্ছে। এখন আমার মতে যদি বলি, আমার মতে, জাস্ট আমার মত এটা, আমার মতে হচ্ছে যে যদি স্নান করলেই কুম্ভ হয়ে যেত, সে পাপ মুক্ত হয়ে যেত মানুষ, এটা ডেঞ্জারাস ফর সোসাইটি, ডেঞ্জারাস ফর সোসাইটি আই থিঙ্ক। এটা ভীষণ ভীষণ মারাত্মক কথা। তাহলে যে কেউ একটা যে ক্রাইম কোনো করে কেউ ক্রাইম করে, হ্যাঁ, স্নান করে আমাদের চলে আসছে। আগরতলার একজন গেছিলেন ওইখানে স্নান করতে, উনি সুন্দর বলেছেন, তাহলে এরকম আরজি করের ঘটনা বহু হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, সেইটা না। আমি তাহলে এখানে ছোট্ট একটা গল্প বলে দিই, একদম একদম একদম, তাহলে মানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে মানুষের কাছে। যে একবার এরকম হরিদ্বারে কুম্ভ হচ্ছে, কুম্ভতে শিব আর পার্বতী শিবলোক থেকে দেখছেন বহু লাখ লাখ লোক স্নান করছে, সবাই স্নান করে করে উঠে যাচ্ছে, সবাই ভাবছে কর্ম ধুয়ে চলে যাচ্ছে, তো সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। তো পার্বতী শিবজিকে বলল যে হে প্রভু, তাই এত লোক স্নান করছে হরিদ্বারের কুম্ভে, তাহলে তো এত লোক সব উদ্ধার হয়ে গেল এই বাড়ির এই কুম্ভে। তখন শিবজি হাসছে, হেসে বলছে না, এত সহজ না, তুমি যেটা ভাবছো তাই না। কেন? তুমি প্র্যাকটিক্যালি দেখতে চাও? শিবজি বলছে পার্বতীকে, বলছে হ্যাঁ দেখাও। বলে চলো তুমি আমার সঙ্গে গঙ্গার পাড়ে চলো, হরিদ্বারের গঙ্গার পাড়ে তোমাকে নিয়ে যাই, আমি গিয়ে একটা ডেড বডি হয়ে পড়ে থাকবো, আর তুমি চিৎকার করবে, মানে তোমার স্বামী মারা গেছে, তুমি চিৎকার করবে, লোকজন তোমার সামনে আসবে, তখন তুমি যা বলার বলে দিল শিবজি কানে, কি বলবে। তো ঠিক সেই সিনারিটাই ওখানে সেট আপ হলো, যে শিবজি এসে শুয়ে আছে, পার্বতী এসে কান্নাকাটি করছে, পার্বতী বসে বসে শিবের, মানে শিব তো আর তখন না, মানে অর্ডিনারি ড্রেসে কোলে মাথা নিয়ে কাঁদছে শিবজির। তো সবাই এসে বলছে, কুম্ভে স্নান করে এসে বলছে যে কি হলো কি হলো, তোমার স্বামীর কি হলো? বলে আমার স্বামী মারা গেছে। হ্যাঁ, তখন সবাই বলছে ও আহারে রে, আমাদের আহারে করার লোক কিন্তু অনেক আছে, আহারে করার, তা আহারে আহারে করছে। তো বলছে, তখন পার্বতী মা বলছে যে কিন্তু আমার স্বামী প্রাণ পেতে পারে, যদি তোমরা তো কুম্ভে থেকে স্নান করে এসছো, তোমরা সব পুণ্যবান, তোমাদের মধ্যে এরকম কেউ আছো কিনা যে তোমাদের ভিতরে কোনো কালিমা নেই, তোমরা কুম্ভে স্নান করার পর তোমরা পুরো পবিত্র, তোমরা যদি কারোর ভেতরে যদি একটু দাগ না থাকে, তোমরা যদি এসে আমার স্বামীকে স্পর্শ করো, সে বেঁচে যাবে। কিন্তু তোমাদের ভিতরে যদি একটু দাগ থাকে, আমার স্বামীকে স্পর্শ করলে তুমি কিন্তু মরে যাবে। আচ্ছা, তুমি মরে যাবে। তো দেখো আমার স্বামীকে, তোমরা তো এত পুণ্যবান, একজন ছুলে আমার স্বামী বেঁচে যাবে। যেই কথা শুনলে, এতক্ষণ হাজার হাজার লোক চারিদিকে ছিল, সব এক 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 করে দৌড়, সব এক এক করে চলে গেল, মানে কারোর ভিতরেই পরিষ্কার না, তাহলে বোঝা গেল ভয় আছে, দৌড়লে পরে না আমি মরে যাই। তো সব একটা একটা করে পালিয়ে গেল। এমন সময় একটা মাতাল লোক আসলো, এসে বলছে মাইজি কি হয়েছে তোমার? বলছে এই ঘটনা, যদি ধরে মরে যাবে। ওই কাহিনীটাই বললো, ওই কথাটাই বললো, বলার পরে মাইজি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গঙ্গায় স্নান করে এসে তোমার স্বামীকে ধরছি। আচ্ছা, আমি ধরছি, তুমি চিন্তাই করো না মাঝি, আমি তোমার স্বামীকে বাঁচাবো। মানে তখন যেই লোকটা কাপড়, আমার পোটলাটা তুমি ধরো, আমি আসছি, পার্বতীর সামনে পোটলা রেখেই সে গেছে গঙ্গায় ডুব দিতে। যেই গেছে শিবজি বলছে তাড়াতাড়ি উঠো পার্বতী, এখন ভাগতে। বলে কেন? আসল পুণ্যবান এসে গেছে। মানে তার ভেতরে সে হতে পারে মাতাল, কিন্তু তার ভেতরে কোনো রকম দাগ নেই, তার ভেতরে কোনো পাপ কাজ কিছু করেছে কোনো দিন নেই, সেই উদ্ধার হবে, সেই কুম্ভে গিয়ে উদ্ধার হবে। ভেতরে হাজার পাপ ভেতরে, আর কুম্ভে স্নান করলে যদি হয়ে যায়, আমি অন্তত মানি না। আমি যেমন আমার এখানে যারা সাধনা করি আমি যেমন আমার মেডিটেশন ক্লাসে করাই যে অন্তর্কুম্ভ, কুম্ভ বাইরে না, কুম্ভ হচ্ছে বাইরে। এখানে ইরা নারী বাদিকে, সে হচ্ছে গঙ্গা, বাদিকে হচ্ছে পিংলা নারী, সে হচ্ছে যমুনা,
গঙ্গা আর যমুনা গিয়ে মিলছে আমাদের থার্ড আই, হুম। দুটো গিয়ে থার্ড আই মিলে যখন মিলছে, মেলার পর এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমাদের এইভাবে ক্রস হয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক ক্রস হয়ে মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা থাকে, হুম। ওইটা দিয়ে সুষুম্না নারী ওঠে। সুষুম্না নারী হচ্ছে সরস্বতী, সে আচ্ছা। সাপ্রেসেই থাকে। সরস্বতী নদী সবসময় সাপ্রেসেই থাকে, হুম। নিচেই থাকে, হুম। তাকে উঠাতে হয়। গঙ্গা যমুনা মিলে যখন এখানে মিলবে, তারপর আস্তে আস্তে ভিতর থেকে সুষুম্না নারী, দ্যাট মিনস সরস্বতী নদী উঠে আসবে। এই জায়গায় এই ত্রিবেণী সঙ্গম আমাদের এইখানে, কোথাও নেই ত্রিবেণী সঙ্গম, এইখানে হচ্ছে কন্টিনিউয়াস। তো এইটাতে যদি কেউ ডুব দিতে পারে, আমি এই জায়গাটাতে সবাইকে মেডিটেশন করে, এই জায়গায় যদি কেউ ডুব দিতে পারে, তারই মহাকুম্ভ হয়ে গেল, তারই হয়ে গেল। এটাই হচ্ছে কুম্ভ, এটা দরকার। তো পিউরিটি না থাকলে তোমার এইটাও উঠে না, এটাও উঠে না, এটাই প্রবলেম। ইরা নারী ক্লিয়ার করতে হয়, সেটা আমি বিভিন্ন প্রসেস করে, ইরাকে কিভাবে পরিষ্কার করতে লাগে, পিংলাকে কিভাবে পরিষ্কার করতে লাগে, তারপর সুষমা উঠবে ভেতর থেকে, নালে উঠবে না। আমি অনেকভাবে করাই। আমাদের প্রত্যেকটা সুষমা নারী দুদিকে লেফট আর রাইট যেরকম ইরা পিংলা আছে, ইরাতে আবার ছোট্ট একজন দেবতা বসে থাকেন, পিংলাতে একজন ছোট্ট দেবতা বসে থাকেন মূলাধার চক্রে, মাঝখানে মূলাধার চক্রে বসে থাকেন আরেকজন দেবতা। তিনজনের মিলন, ওইখানেও ত্রিবেণী সঙ্গম। মানে কি, 7টা চক্রেও আমাদের ত্রিবেণী সঙ্গম হয়ে যাচ্ছে, লেফট রাইট আর মিডল, কন্টিনিউয়াস ত্রিবেণী সঙ্গম বডিতেই আমাদের বডির মধ্যেই রয়েছে, ওইটাকে দেখার দরকার হচ্ছে। আমরা পডকাস্ট একদম শেষ দিকে চলে এসেছি। তোমাকে একটা জাস্ট মিরাকেল নিয়ে যখন কথা হয়, তো আমি আমার লাইফের একটা মিরাকেলের ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব, এবং এটার একটু ব্যাখ্যাটা তোমার কাছে শুনতে চাইবো। বিকজ তোমাকে বলেই হয়তো বলছি, কারণ কি এগুলো হয়তো সবাই এটাকে বিশ্বাস করবে না বা ভাববে না, বুঝলো কি ভাবতে পারে। যাই হোক, তুমি আমাকে বলবে। আমরা কুম্ভে যখন গেছি, আমাদের প্রথম যেদিন মানে আমরা গিয়ে পৌঁছালাম, আমার মানে মা, আমি, আমাদের সাথে আরো 2জন ছিল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো সঙ্গম ঘাটের ঠিক কিছুটা দূর আগে একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা। উনি মায়ের কাছে আসলেন। হ্যাঁ, মায়ের কাছে এসেছেন, মা ওনাকে প্রণাম করলেন। করার পর এমনি বললেন যে কিছু দক্ষিণা দাও বা এই করো। তো মা ওনাকে একটা 100 টাকার নোট দিলেন আর কি। তো দেওয়ার পর উনি সঙ্গে সঙ্গে বললেন আর কি যে, আমি পয়সার পাগল না। হ্যাঁ, তুই যে আমাকে টাকাটা দিলি ওটাই আমি বুঝে গেলাম। হ্যাঁ, আমি যদি পয়সার পাগল হতাম তাহলে আমি তোর কাছ থেকে আরো অন্য কিছু চাইতামই যেতাম। বলে উনি টাকাটা ভাঁজ করে মায়ের হাতে দিলেন, দিয়ে বললেন তুমি হাতটা বন্ধ করো। হাতটা বন্ধ করলেন। তারপর উনি কিছু মন্ত্র পাঠ করলেন হয়তো, বা কিছু একটা করলেন, করে মা যখন হাত খুললেন দেখলেন যে 100 টাকাটা একটা রুদ্রাক্ষ হয়ে গেছে। তারপর বললেন যে শিবরাত্রির দিন তুমি এটাকে ধারণ করবে। তারপর উনি চলে গেলেন। এই ঘটনাটার দেখ, এইটার ব্যাপারটা এখন কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে গেছে। টাকাটাকে উনি রুদ্রাক্ষ করে দিয়েছেন, উনি হয়তো সাধনার সেই লেভেলে আছেও, থাকতেও পারে, ওনার সেই সাধনার লেভেল হতেও পারে। কারণ আমাদের হিমালয়ে এরকম বহু সাধু বহুভাবে সাধনা করছেন, সাধনা করার পর ওনাদের কাছে অনেক মিরাকেল, অনেক কিছু চলে আসছে। এটা সাংঘাতিক, মানে না হওয়ার কিছু না, হতেও পারে, মেবি যেহেতু তোর চোখের সামনে হয়েছে, সেটা নিশ্চয়ই সত্য, তুই দেখেছিস, মিথ্যে তো আর দেখিসনি। এইটা একটা হতে পারে, উনি বড় মাপের একজন সাধক, বড় মাপের একজন সাধক। সেখানে যাওয়ার পর অনেক বড় বড় সাধকরাও ঘুরছেন চারিদিকে, উনি দেখা দিয়েছেন, হতে পারে। আরেকটা হতে পারে ম্যাজিশিয়ান, দুটোই হতে পারে। ম্যাজিশিয়ানরা অনেক কিছুই করতে পারে। এটাই এখন বোঝার বা দেখার ব্যাপার যে উনি কোন লেভেলের। যদি উনি সেরকম লেভেলে, সাধনার লেভেল থেকে কিছু করে থাকেন, ভেরি গুড। তবে এই জায়গায় ওনাকে আমি স্যালুট এই জায়গাটাতে জানাবো যে উনি 100 টাকার লোভটাতে কিন্তু পড়েননি, ঠিক আছে? এই একটা জায়গাতে যদি উনি সাধক হয়ে থাকেন, 100 টাকার লোভে পড়েননি। আরেকটা হচ্ছে যে যদি ম্যাজিশিয়ান হয়ে থাকে, টাকাটা উনি জায়গা মতো পৌঁছে দিয়েছেন, জায়গা মতো রুদ্রাক্ষটা এনে দিয়ে দিয়েছেন। এটা ওনাদের অনেক কিছু প্রসেস আছে। ম্যাজিশিয়ানদের নিয়ে কাজ করতে গেলেও আমাকেও বিশাল ম্যাজিক শিখতে হবে। হ্যাঁ, তো এটাও একটা ব্যাপার। তো এইগুলি কন্ট্রাডিক্টরি ব্যাপার। ঠিক আছে, যে ভাব দিয়ে নেয়,
তুই আর তোর মা যদি এটাকে অ্যাকসেপ্ট করে নিস যে বলে এটা মিরাকেল বা এটা আমার ভক্তি ভাব থেকে এসছে বা দেখো আমরা কত লাকি, আমি আজকে কুম্ভে এসে আমি পেয়ে গেছি, ভেরি গুড, ভেরি গুড। আমি বলছি না সাবকনশিয়াস মাইন্ড শুধু কি জানে, ভাব জানে, ফিলিংস জানে, আর নাথিং। সাবকনশিয়াস মাইন্ড যদি অ্যাকসেপ্ট করে নেয় যে ওকে দিস ইজ গুড বা দিস ইজ রাইট। আমি অনেক আগের একটা পডকাস্টে একজন সাধক, শ্রী এম ওনার নাম, ইউটিউবে ওনার অনেক ভিডিও আছে, ওনাকে দেখেছিলাম কোনো একটা পডকাস্টে, উনি যে হোস্ট ছিল ওনার সঙ্গে কথা বলতে বলতেই ওনার হাতের মধ্যে এই বাতাস থেকে এরকম মানে এইভাবে হাতটাকে এনে এইভাবে রুদ্রাক্ষটা করে দিয়েছেন। তো এটা তাহলে এইগুলি পসিবল, অনেক উচ্চ এইগুলি তো সাই বাবাও করতেন, অনেক ম্যাজিশিয়ান, পিসি সরকার যে আমাদের ছিলেন সিনিয়র পিসি সরকার, জুনিয়রটার কথা আমি জানি না জুনিয়র পিসি সরকার করতেন কিনা, সিনিয়র পিসি সরকার সাই বাবার এই জন্য পিসি সরকারের সাথে দেখা করতে চাইতেন না, শুনেছি আমার ছোটবেলা মা ওরা গল্প বলতেন যে সিনিয়র পিসি সরকারের সাথে সিনিয়র একবার নাকি ওই সাই বাবা আগের যে উনি ছিলেন খুব সম্ভবত অনেক আগের ঘটনাই তো, সাই বাবা এরকম হাত থেকে ইয়ে করে ওই ছাই এনে দিতেন। হ্যাঁ, এই জন্য ওনার নাম সাই বাবা হয়েছে। এই ছাইটা নাকি খুব ভালো বাড়িতে নিয়ে রাখা, এইসব করে মানুষকে দিতেন। উনি যখন এই হাতে দিচ্ছেন, পিসি চন্দ্র সেই সিনিয়র পিসি চন্দ্র এই হাতে সন্দেশ এনে দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সাই বাবা তখন অবাক হয়ে গেছেন আর কি, আমরা কবে পারবো এমন করতে। আমার মনে হয় সিদ্ধার্থ এগুলিতে আটকে যাওয়া মানে ম্যাটেরিয়ালিস্টিক জীবনে আটকে যাওয়া, ম্যাটেরিয়ালিস্টিক পার্থিব কোনো কিছুতে আটকে যাওয়া। আমি অন্তত এইসব ব্যাপারে যাই না। আমি ইদানিং যেগুলো করছি আরো ডিপ সাধনাতে, যেমন কারোর পাস্ট ফিউচারকে জাস্ট আমি কারেকশন করা, না আমি কারেকশন না, শুধু সাথে আমি টেক করে নিয়ে আসছি। এভরি অ্যান্ড ইচের কিন্তু রেকর্ডিং আছে ইউনিভার্সে, সেখান থেকে ধরতে পারছি। কালকে এক মহিলার সাথে আমাদের চলছিল প্র্যাকটিস ক্লাস, ওনার সম্বন্ধে আমি সব বলে দিয়েছি একদম রাইট, উনিও আমার সম্বন্ধে যা বলেছেন রাইট। আচ্ছা 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 আচ্ছা, এই পাওয়ারগুলো নিয়ে আচ্ছা আমাদের কি জন্ম মৃত্যুর খেলা চলতেই থাকবে কোথাও? ওই যে বললাম আমাকে পুরো শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে, আমাকে শিবময় হতে হবে। আমার ভিতরে যদি মা শারদার কথা আছে না, একটা সন্দেশ খাওয়ার ইচ্ছা থাকলো আবার আসতে হবে। একটা সন্দেশ খাওয়ার ইচ্ছা, তেমন তো কত হাজার ইচ্ছা আমরা মনে নিয়ে ঘুরছি না। তো এগুলি একদম পিওর হয়ে যেতে হবে, পিওর হয়ে যেতে হবে ধীরে ধীরে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। একদম শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, শিবরাত্রিতে কি করা উচিত? শিবরাত্রিতে সবার আগে যদি আমি বলি, শ্রদ্ধার ভক্তি থাকা উচিত, পিউরিটি আগে আসুক আমার ভিতরে। আরও যদি বলি, এই পিউরিটি আনার জন্য সবার আগে দরকার গরিব দুঃখীর পাশে দাঁড়াও, শিব জ্ঞানে জীব সেবা করো, এর চাইতে বড় শিবরাত্রি আর কিছু নাই। শিব জ্ঞানে জীব সেবা করো। প্রত্যেকটা লোকের ভেতরে বসে আছে শিবতত্ত্ব। যখন সে দুঃখে থাকে, কষ্টে থাকে, তার পাশে গিয়ে যখন আমরা কিছু সাহায্য, যেমন তার ঘরে খাওয়া নেই, তার কাছে যখন নিয়ে পৌঁছাচ্ছি, তার ভেতর থেকে যে ভাইবটা বেরিয়ে আসছে, এটাই আমার শিবরাত্রির প্রাপ্তি। এর চেয়ে বড় প্রাপ্তি হয় না, যতই আমি কিছু করি না কেন, যতই আমি করি না কেন। এটা আমার পুরো দৃষ্টিভঙ্গি, যার ফলে আমি পুজো আর্চার থেকেও বেশি আমি শিব জ্ঞানে, যে যার স্বামী বিবেকানন্দ বলে গেছেন, শিব জ্ঞানে জীব সেবা করতে আমি ভালোবাসি বেশি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার স্টুডিওতে আসার জন্য, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। নাদ কসমিক সাউন্ডের পক্ষ থেকে তোমাকে আমিও বলছি, অনেক অনেক শুভেচ্ছা। আমিও তোকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং সুন্দর আলোচনার জন্য। কারণ যিনি এখানে থাকবেন অ্যাঙ্কার হিসাবে, তারও তো জানতে হবে অনেক কিছু। সে আমাকে ঠিক মতো প্রশ্ন করলেই তো সেরকম উত্তর আসবে। তো সুন্দর সুন্দর প্রশ্ন এসছে, সুন্দর সুন্দর উত্তর দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।